সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস সুবর্ণরেখা ডিগ্রি কলেজের অনলাইনের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এর আগে যাদের জন্য 2020-21 যারা আজকে একাদশ শ্রেণীতে আসো, তাদের ক্লাস ইতিপূর্বে অনেকগুলো হয়েছে। তার বুনিয়াদে একটা অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষা নিশ্চয়ই সকলেই তোমরা অর্ধবার্ষিক পরীক্ষাটা দিয়েছো। এই অর্ধবার্ষিক পরীক্ষা উপরে আমরা যে সিলেবাসটা আমরা কলেজ থেকে দেওয়া হয়েছিল, সেই সিলেবাসের আলোকে অর্ধবার্ষিক পরীক্ষাটা দেওয়া হলো। এখন তোমাদের খুব দ্রুত বার্ষিক পরীক্ষা হতে হবে। তো আমরা এখন বার্ষিক পরীক্ষায় অর্ধবার্ষিকের যে চ্যাপ্টারগুলো ছিল না, বার্ষিক পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর আলোকে আমরা আজকে ক্লাস নেব। আমি বিদ্যাস মণ্ডল, উপাধ্যক্ষ, সুবর্ণরেখা মহিলা ডিগ্রি কলেজ খুলনা। তো এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের যে পরীক্ষা হয়ে গেল, তারপরে যে বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে আমাদের এই সপ্তম অধ্যায়টা আছে। এই সপ্তম অধ্যায়টা আছে। এই সপ্তম অধ্যায়ের কার্যপত্র, এই কার্যপত্র ইংরেজিতে বলে আমরা ওয়ার্কশিট। ওয়ার্কশিট এর উপরে তুমি লিখবা যে ওয়ার্কশিট একটা শিটে থাকতে হবে। শিট বলতে একটা পৃথক কাগজ, পৃথক কাগজ। ওয়ার্ক করা মানে কি? এই যে হোমওয়ার্ক করি বললেই আমরা রাফ ওয়ার্ক করতে বলি, এটা হচ্ছে একটা খসড়া। খসড়া এখান থেকে তুমি সংজ্ঞাটা নির্ধারণ করতে পারবে। একটা হচ্ছে ওয়ার্ক কার্য, এই কার্যটা কি হবে? খসড়া হবে, চূড়ান্ত হবে। যেহেতু একটা পৃথক শিটে করছি, যখন চূড়ান্ত হয় তখন আমরা রেজিস্টার মেনটেন করি, একটা রেজিস্টার করি, একটা সুন্দর খাতা করি, কিন্তু এটা এই শিটে করি, একটা পৃথক কাগজে করি। তাহলে এটাকে সংজ্ঞায়িত করতে গেলে কী করতে হবে? একটা নির্দিষ্ট সময়, আমি একটু লিখছি, তোমরা দেখো যে একটু নির্দিষ্ট সময় বা আর্থিক বছর শেষে একটি নির্দিষ্ট সময় বা আর্থিক বছর শেষে চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরির পূর্বে, চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরির পূর্বে, চূড়ান্ত আর্থিক বিবরণী মানে যখন আমি একটা চূড়ান্ত হিসাব করব, পূর্বে তৈরির যাবতীয় তথ্যাবলী, আর্থিক বিবরণী যাবতীয় তথ্যাবলী, মানে আর্থিক বিবরণী তৈরির আগে আর্থিক বিবরণীর যাবতীয় তথ্যাবলী এক প্রস্থ সব কাগজে উপস্থাপন করা হয়। যে এক প্রস্থ সব কাগজে উপস্থাপন করা হয়, তাকে কার্যপত্র। এই জিনিসটা একটু খেয়াল করো। একটা নির্দিষ্ট সময় বা আর্থিক বছর শেষে চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরির পূর্বে, মানে এটা আমরা একটা ফাইনাল অ্যাকাউন্ট বা একটা চূড়ান্ত হিসাব তৈরির আগে এই খসড়াটা করতে হবে। এবং কী করতে হবে? এক প্রস্থ ছক কাগজ। এই ছকটা তৈরি করার জন্য আমাদের যে বিভিন্ন ধাপ আছে, এই ওয়ার্কশিট করার যে বিভিন্ন স্টেপ বা ধাপ আছে, সেটা আমি 8 কলামেও করতে পারি, 10 কলামেও করতে পারি, 12 কলামেও করতে পারি। তাহলে এইটা করতে গেলে এটা একটা খসড়া। ফলে যেহেতু এটা খসড়া, সেহেতু এটা কি বাধ্যতামূলক না, এটা বাধ্যতামূলক নয়। যেহেতু এটা খসড়া, এটা কোনো বাধ্যতামূলক নাই। এটা 2 নাম্বার হচ্ছে এটা ঐচ্ছিক কাজ। ঐচ্ছিক কাজ
ইচ্ছা করলে করতে পারি, নাও করতে পারি, এটা বাধ্যবাধকতা নেই। তারপরে কোনো স্থায়ী হিসাব তত্ত্ব নয়, কোনো স্থায়ী হিসাব তথ্য নয়, এটা বাধ্যতামূলক না। ঐচ্ছিক কাজ, কোনো ঐচ্ছিক হিসাব তথ্য নয়, এটা একটা টেকনিক, কৌশল, এটা কৌশল মাত্র, মানে একটা টেকনিক যে আমি যাতে ভুল ভ্রান্তি না থাকে এই গাণিতিক সূত্রটা আগে ভাগে করার জন্য এটা করতে পারি। বা জাবেদা বা খতিয়ানের অংশ নয়, জাবেদা বা খতিয়ানের অংশ নয়, এইগুলো আমরা সাধারণত, এবং এটা একটা খসড়াপত্র এবং এই চূড়ান্ত হিসাবের পূর্বে আমরা এটা তৈরি করি। কেন করতে হয়? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দ্রুত সময়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। প্রস্তুত করা দ্রুত সময়ে, যে তাড়াতাড়ি যাতে আমরা করতে পারি, আর ভুল ভ্রান্তি দূর করা। এখানে যদি ভুল ভ্রান্তিগুলো ধরা পড়ে তাহলে আর্থিক বিবরণীতে আমরা সেই ভুলগুলো আমরা সংশোধন করতে পারব। ভুল ভ্রান্তি প্রতিরোধ করা, এই উদ্দেশ্য, যে দ্রুত আর্থিক বিবরণী, এর একটা উদ্দেশ্য আছে কার্যপত্র, সেই উদ্দেশ্য হচ্ছে ওই কার্যপত্র দ্রুত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা ও ভুল ভ্রান্তি প্রতিরোধ করা। এটা কত প্রকারে করা? প্রকারভেদ, এটা হচ্ছে সাধারণ কার্যপত্র, যেটা সাধারণ কার্যপত্র, বিস্তারিত কার্যপত্র, আর নিরীক্ষা কার্যপত্র। এই সাধারণ আমরা যেটা করব, আমাদের সিলেবাসে যেটা আছে, আমাদের এই বিস্তারিত বা নিরীক্ষা কার্যপত্র আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আরও একটু ব্যাপক। তো আমরা যেটা করব এটা সাধারণ কার্যপত্র। এই সাধারণ কার্যপত্রের মধ্যে যেটা করব আমরা 8 কলাম, 8, 10 এবং 12 কলাম কার্যপত্র আমরা করব। অর্থাৎ আমরা সব কিছু এই সীমাবদ্ধ রাখবো সাধারণ কার্যপত্রের মধ্যে, যে 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা 8, 12 এবং 10 এবং 12 কলাম কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে আমরা যেটা হিসাব রক্ষণ প্রক্রিয়ায় যেটা যাব, সেই হিসাব রক্ষণ প্রক্রিয়ায় আমাদের 8 কলামটা কীভাবে হবে? 8 কলাম, এখানে একটা কমন জিনিস থাকবে। দেখো 8 কলাম যে কার্যপত্র, কর্মী নম্বর, কলাম বললে এটা কমন থাকবে। এটা কর্মী নম্বর, হিসাবের শিরোনাম, এটা এই কলামগুলো কমন থাকবে। এই কমন কলামের মধ্যে যখন 8 কলাম হবে, আমরা এই জায়গাটুকুকে আমরা 4টে ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, এটাকে আবার সাব ভাগ করব। 3, 4, এটা হচ্ছে প্রথমটা রেওয়ামিল। এটাকে রেওয়ামিলটাকে বলা হয় অসমন্বিত রেওয়ামিল।
যেটা সমন্বয় করার নিয়ম। তারপরে হচ্ছে সমন্বয়, ডেবিট ক্রেডিট গ্রামীণ, তারপরে সমন্বয়, তারপরে আমরা দেবো আয় বিবরণী, আর্থিক অবস্থা, অবস্থার বিবরণী। প্রত্যেকটা ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট থাকবে। এটা হচ্ছে আমাদের 8 কলাম। আমরা আর একটু ছোট করে দিই, এখানে আমরা দেখিয়ে দিই যে 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম যদি আমরা একবারই করতে পারি সেটা চেষ্টা করব। এটা গেল তোমার 8 কলামের কার্যক্রম। যখন এটা 10 কলাম হবে, এটা আমরা একটু দাগ দিয়ে দিতে পারি। 10 কলামের হলে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটা আমাদের কোনো পৃথক নেই, যেমন কর্মীর নম্বর এবং হিসাবের নাম, এই দুটোর কোনো পার্থক্য নেই। যখন এখানে 10 কলাম হবে তখন এই ভাগটাকে আমরা 5 ভাগে ভাগ করব। 1 2 3 4 5, 1 2 3 4 5। এই 10 কলামের মধ্যে এখানে আসছে কি গ্রামীণ, সমন্বয়, সমন্বিত গ্রামীণ, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এই প্রত্যেকটারই ডেবিট ক্রেডিট থাকবে। ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট। এটা হচ্ছে 10 কলাম। 12 কলামে আগেই বলেছি যে এই দুটো কলামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, 1টা 2টো। এটা কর্মীর নম্বর, হিসাবের নাম। এই যে কলামটা থাকছে এইটাকে আমরা 5 ভাগ না করে 6 ভাগ করবো। 1 2 3 4 5 6। এটাকে আমরা একটু বিস্তারিত করব। 1 2 3 4 5 6। প্রথম ঘরে হচ্ছে গ্রামীণ, এটা ডেবিট ক্রেডিট। তারপর হচ্ছে সমন্বয়, এটা ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। তারপরে আসছে সমন্বিত গ্রামীণ, এটাও ডেবিট ক্রেডিট। তারপরে আয় বিবরণী, এটাও ডেবিট ক্রেডিট, এটাও ডেবিট ক্রেডিট। তারপরে আসে সংরক্ষিত আয় বিবরণী, এটাও ডেবিট ক্রেডিট। আর্থিক অবস্থার বিবরণী, এটাও ডেবিট ক্রেডিট। এই হচ্ছে আমাদের 8 কলাম, 10 কলাম, 12 কলাম। এর বাইরে আমাদের আর কিছু দেওয়ার দরকার নেই। তো সাধারণত আমরা যে অঙ্কগুলো যদি কিছুই বলা না থাকে যে আমরা কোন কলামে করবো, 8 কলাম, 10 কলাম না 12 কলাম, তখন তোমরা নিঃসন্দেহে 12 কলামটা করবে। এই 12 কলামের আমি এই 10 কলামটা করবো। এই 12 কলামটা খুব কমই আসে, যদি না চায় তাহলে আর এই 12 কলাম দরকার নেই। আবার যদি দেখো যে
মানে কোনো সংরক্ষিত আয় বিবরণী যদি লভ্যাংশ প্রদান, আয়কর, এই ধরনের আইটেম থাকে তখন 12 কলামে, কিন্তু কিছু না বললে তোমরা 10 কলামে করবে। এই 10 কলামে করতে গেলে তোমাদের একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে প্রথমে যে তোমার যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যে তুমি পরিমাণ নম্বর অনুসারে হিসাবের নাম দিলা, রেয়ামিলটা তুমি দিলা। এটা বইয়ে যেভাবে আছে, প্রশ্নে যেভাবে আছে, ডেবিট ক্রেডিট রেয়ামিল যেভাবে করতে হয় সেই রেয়ামিল অনুসারে তোমাদের এটা করতে হবে। তো এটা নিয়ে তোমাদের এই পর্যন্ত তোমাদের কোনো জটিলতা নেই। এরপরে কিছু দেখবা যে অঙ্কের পরে কিছু সমন্বয় থাকবে। সমন্বয়টা কি? যে সমন্বয়টা হচ্ছে যে এই যেভাবে একটা চূড়ান্ত হিসাবে সমন্বয় থাকে ঠিক তেমনি একটা সমন্বয় থাকবে। এই সমন্বয়গুলো একটা জাবেদা হতে করবে। তোমাদের এখানে একটা স্মরণ রাখা প্রয়োজন, যদি সমন্বয় এন্ট্রিটা যদি উল্টোপাল্টা হয় বা সমন্বয় এন্ট্রিটা যদি ভুল হয় তাহলে পর্যবেক্ষণে দেখা যাবে তোমার এই কার্যপত্রটাই ভুল হয়ে যাবে। তাহলে সমন্বয় ঠিকঠাকভাবে করাটাও এই জন্য দেখবা যে তোমাদের একটা সমন্বয় দাখিলার একটা চ্যাপ্টার আছে, সেই সমন্বয় দাখিলার চ্যাপ্টারগুলো ভালোভাবে জানতে হবে এবং এই সমন্বয় দাখিলার চ্যাপ্টারগুলো থেকে আমাদের যে কী কী উপকৃত হব সেইগুলো আমরা দেখতে হবে, তারপরে আমাদের এই সমন্বয়গুলো বসাতে হবে। সেই জাবেদা অনুসারে আমাদের এই সমন্বয়গুলো করতে হবে। আমি বলি যে সমন্বিত রেয়ামিল হচ্ছে একটা নদী বন্দরের মতো, যে আমি এখান থেকে আমি আয় বিবরণীতে যাব বা আর্থিক অবস্থায় বিবরণীতে যাব, যাবতীয় আইটেম অর্থাৎ রেয়ামিল এবং সমন্বয়, এটাকে সমন্বিত করে রেয়ামিল এবং সমন্বয় এগুলোকে সমন্বিত করে আমরা সমন্বিত রেয়ামিল করব। যেমন আমার যদি মনে হয় যে বেতন, 1 নাম্বার দেখো যে বেতন, এখানে আমাদের বেতনের 10,000 টাকা, সে আমাদের সমন্বয় আছে বেতন বকেয়া। তো বেতন বকেয়া, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে বেতন আমাদের উপাদান কি? বেতন ডেবিট। তাহলে আমাদের সমন্বয় বেতন ডেবিট মনে করি 1,000 টাকা, তাহলে এখানে আসলো কত? 1,000 টাকা। আর বকেয়া বেতন বলে আমি শেষের দিকে আমরা লিখব বকেয়া বেতন বলে আমরা ক্রেডিটে কত লিখব? 1,000 টাকা। সমন্বয় ডেবিট, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। খেয়াল করছো? বেতন ডেবিটে ডেবিট ঘরে লিখলাম, বকেয়া বেতন ক্রেডিট ঘরে লিখলাম। এখন এই বকেয়া বেতন এবং বেতন ডেবিট ক্রেডিট করার পরে এখন আমাদের সমন্বিত রেয়ামিলটা কীভাবে হবে? দেখো এখানে আমাদের ডেবিট আছে, ডেবিট যোগ হবে, তাহলে 10 আর 11,000 টাকা আসছে, আর বকেয়া বেতন আছে 11,000 টাকা, ওখানে না, 11,000 টাকা সমন্বিত রেয়ামিলের ঘরে 11,000 টাকা আসছে, সমন্বিত রেয়ামিলের ঘরে আসবে 11,000 আর ক্রেডিটে আসবে 1,000। এখন দেখো আমি বলছিলাম যে সমন্বিত রেয়ামিল হচ্ছে একটা বন্দরের মতো। এই বন্দরে যে যেখানে থাকুক না কেন এই বন্দর হয়ে সব জায়গায় যেতে হবে। অর্থাৎ আমি আয় বিবরণীতে যাই, সংরক্ষিত আয় বিবরণীতে যাই, আর্থিক অবস্থার বিবরণীতে যাই, আমি ওই সমন্বিত রেয়ামিল থেকেই আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। কেমনভাবে? যেমন দেখি যে আয় বিবরণীতে বেতন, আমার আয় বিবরণীতে ডেবিট হচ্ছে 11,000, আর বকেয়া বেতন আর্থিক বিবরণীতে ক্রেডিট হচ্ছে 1,000। এই যেগুলো আমাদের করলাম, এই করার মধ্যে একটা জিনিস খেয়াল করবো যে রেয়ামিল এটা তো বইতেই থাকবে, যেখানে আমরা আগে যে রেয়ামিল করছি এটা 2 পাশ মিলে যাবে, 2 পাশ মিলে যাবে। সমন্বিত রেয়ামিলে এখানে 2 পাশ মিলে যাবে, সমন্বয়েও 2 পাশ মিলে যাবে, সমন্বিত রেয়ামিলে এখানেও 2 পাশ মিলে যাবে। যদি কোনো সময় 2 পাশ না মেলে তখন বুঝতে হবে যে আমার এখানে কোনো গরমিল পরিলক্ষিত হচ্ছে। আমি একটু উপরে তুলে দিই যে বকেয়া বেতনটা, কারণ এখানে আমাদের একটু লিখতে মানে জায়গা কম, এখানে আমরা বকেয়া বেতন বলে আমি এখানে 1,000 টাকা, এখানেও 1,000, দায় পাশে আমি 1,000 টাকা পাচ্ছি। তাহলে আমি যেটা বলছিলাম যে রেয়ামিল 2 পাশ মিলবে, রেয়ামিলে 2 পাশ মিলবে, সমন্বয়েও 2 পাশ মিলবে, সমন্বিত রেয়ামিলও 2 পাশ মিলবে। কিন্তু আয় বিবরণীতে দেখব যেভাবে আমরা ব্যালেন্স করে থাকি
দেখা গেল যে এখানে আমার আসছে 20,000 টাকা, সে এখানে আসলো 20,000 টাকা, এখানে লিখলাম 20,000, তাহলে এখানে পার্থক্য কত হচ্ছে? 9,000 টাকা। এটাকে আমরা নিট লাভ বলি। নিট লাভ বা আয় বা লাভ যাই বলি না কেন, 9,000 টাকা। এই 9,000 টাকা নিট লাভ এই সমান করতে গিয়ে এটা কিন্তু যেটা বলা যে এই তিনটে সমান হবে, আয় বলুন দুই পাঁচটা সমান হবে। তাহলে ক্রেডিটে 20,000, ওই 20,000 টাকা এদিকে এনে তা থেকে 11,000 বাদ দিলে 9,000 টাকা আসলো। এই 9,000 টাকা আর্থিক বলুনিতে ক্রেডিট পাশে লিখব। এইটা হচ্ছে। তারপরে আমাদের দেখব যে এখানে দুই পাশ সমান হবে। তাহলে সমান হতে হবে রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল এবং আর্থিক অবস্থার বিবরণী। এই কয়টা জিনিস আমাদের সমান হবে, কেবল সমান করতে হবে, আয় বিবরণীটাকে সমান করতে হবে। তো এই হচ্ছে আমাদের, যদি কিছু বলা না থাকে তাহলে আমাদের ওই 10 কলমেই করব, এবং এই 10 কলমে করার পরে যেভাবে আসবে, তবে একটা জিনিস তোমার করবা যে কারণ হিসাব চক্রের এটা কোনো দফা নয়, এবং হিসাব চক্র কীভাবে আসে এটা একটা খসড়া মাত্র, এবং এই খসড়া দিয়ে কেন করা হয় এই কার্যপত্রটা, উদ্দেশ্য হচ্ছে যে দ্রুত সময়ের জন্য এটাকে তৈরি করা এবং নির্ভুলভাবে বা ভুল ভ্রান্তি যাতে বেশি না হয়, সেই ভুল ভ্রান্তিটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা এই খসড়াটা করব। তো এখানে আমাদের যে জিনিসটা একটু মনে রাখবো, এখানে আমি একবার বলেই শেষ করছি। সমন্বয় জাবেদা যখন করবা তখন একটা জিনিস খেয়াল রাখবা, ডেবিট পাশের আইটেম কী কী থাকে। ডেবিটে সাধারণত কী থাকে? সম্পদগুলো ডেবিট হয়, ব্যয়টা ডেবিট হয়, সম্পদ, ব্যয়, অগ্রিম খরচ, বকেয়া আয়, এই চারটি জিনিস ডেবিট হবে। সম্পদ, ব্যয়, অগ্রিম খরচ এবং বকেয়া আয়। আর ক্রেডিট কোনগুলো হবে? ক্রেডিট হবে দায়, আয়, অগ্রিম আয়, বকেয়া আয়, বকেয়া আয়। এই চারটে জিনিস একটু মনে রাখতে হবে, কেননা এই সমন্বয় জাবেদাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমন্বয় জাবেদার উপরে ওই ভুলটা বা হওয়া বা না হওয়া, কার্যপত্রে ভুল বা হওয়া বা না হওয়া, এই কার্যপত্রে এই সমন্বয় জাবেদার উপরে নির্ভর করবে। এবং এই সমন্বয় জাবেদাগুলো আমরা যে কটা থাকবে আগে সুন্দরভাবে সমন্বয় জাবেদার চ্যাপ্টারটা আগে করতে হবে, করার পরে আমরা যদি কার্যপত্র করতে যাই তাহলে আমাদের আর ভুল ভ্রান্তির সম্ভাবনা কমে যাবে। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। তোমাদের নেক্সট ক্লাস পরবর্তীতে দেখা হবে, তোমাদের ভালো থাকবে।